রাত হলেই গ্রামের এক অভিশপ্ত কবরস্থান থেকে বেরিয়ে আসে মৃতদেহ বহনকারী একদল ছায়ামূর্তি। তাদের কাঁধে দুলতে থাকে চাদরে ঢাকা মরার খাটিয়া। তারা মুখে একটা অদ্ভুত শব্দ করতে থাকে। শুনুন সেই শব্দ। এই শব্দ শুনে যারাই তাদের দিকে চেয়ে থাকে তারাই নৃশংসভাবে খুন হয়। তাই সন্ধ্যা নামলেই গ্রামের প্রতিটা বাড়ির দরজায় খিল পড়ে যায়। কেউ বলে ওরা নরখাদক, আবার কেউ বলে ওরা মরার খাটিয়া বহনকারী জিন, কিন্তু আসলে ওদেরকে বলে ক্রোমলীয়। আজ সেই গ্রামের কাহিনী শুনব। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2024 সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর ক্রোমলীয় মুভির ভয়ঙ্কর কাহিনীটি। এই মুভির কাহিনী ইন্দোনেশিয়ার রিয়েল আরবান লেজেন্ড থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা 1984 সালের ইন্দোনেশিয়ার এক ঘন জঙ্গলে বন্দুক হাতে কিছু দুষ্কৃতীদেরকে দেখি, যারা কিছু লাশকে মাটির গর্তে ফেলার পরিকল্পনা করছিল। তখনই আমরা জানতে পারি 80-র দশকে ইন্দোনেশিয়ায় অনেক গুন্ডা মস্তান রহস্যজনকভাবে খুন হয়েছিল, যা দেশের মানুষকে হতবাক করে দিয়েছিল। গুন্ডাদের দুটো চক্র ছিল, সংগঠিত আর অসংগঠিত। সংগঠিত চক্রের নাম ছিল সুগালি, যা গালি শব্দ থেকে এসেছে, যার অর্থ হল গাবুঙ্গান আনাক লায়ার বা বন্য শিশুদের সমাজ। বলা হয় যে কিছু সুগালিকে বন্দুক কিংবা কোনো অস্ত্রের দ্বারা হত্যা করা যায় না। অনেকেই মনে করত সুগালি সম্বন্ধীয় গুন্ডারা কালাজাদুবিদ্যার চর্চা করত, তাই তারা অদ্ভুত ও আশ্চর্য ক্ষমতার অধিকারী হতো। বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা লোকটির নাম ছিল ইয়ান্তো, আর ইয়ান্তোকে ইনস্ট্রাকশন দিচ্ছিল গাড়িতে বসে থাকা তাদের বস দানাং। দানাংয়ের ডান হাত ছিল প্রাপ্ত, সেও ওই গাড়িতেই বসেছিল। ইয়ান্তো শ্রমিকদের দিয়ে সুগালি গুন্ডাদের মৃতদেহগুলোকে কবর দেওয়ার জন্য একটা বড় গর্ত খোঁড়াচ্ছিল। লাশ ফেলার সময় দেখা যায় মৃত সুগালিদের মধ্যে থেকে একজন শক্তিশালী সুগালিকে মরার খাটিয়ায় বেঁধে সেখানে আনা হচ্ছে, যা দেখে সেখানে থাকা একজন শ্রমিক ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে ও সঙ্গে সঙ্গে সে ইয়ান্তোর গুলিতে ধরাশায়ী হয়। ইয়ান্তো সকলকে ভয় দেখিয়ে বলে, আর কেউ পালাতে চাস কি? লাশগুলো মাটির গর্তে ফেলা হলে ইয়ান্তো দানাং ও প্রাপ্তকে বলে, চলে আসুন। তারা এলে দেখা যায় খাটিয়ায় বাঁধা শক্তিশালী সুগালি লোকটা তখনও বেঁচে আছে। লোকটির নাম জারোট। দানাং জারোটের সামনে এসে দাঁড়াতেই বলে, তুমি মানুষ নয়, তুমি অন্য কিছু। জারোট হাসতে থাকে ও বলে, সময় আসবে। দানাং একটা তলোয়ার বের করে, আর অপরদিকে প্রাপ্ত জারোটকে বলে, তোমাকে বলা হয়েছিল গুন্ডামি করতে, তাই বলে কারোর রক্ত পান করতে বলা হয়নি, তোমার মরে যাওয়া শ্রেয়। জারোট যখন বুঝতে পারে তারা তাকে মেরে ফেলবে, তখন সে বলে, তোমরা যখন জানতে পারবে আমি আসলে কি জিনিস তখন বুঝবে। দানাং বলে, আমি জানি তুমি কালাজাদুর বিদ্যা জানো, কিন্তু কোনো লাভ হবে না, আজ সেটা বুঝবে। জারোট বলে, যতক্ষণ আমার রক্ত বইবে আর আমার রক্ত এই গ্রামে পা রাখবে, আমি বারবার আসব। তোমরা সবাই আমার ক্রোধ অনুভব করবে। আমি তোমাদের সকলকে মারব যতক্ষণ না কিছুই অবশিষ্ট থাকবে। আমি আমার প্রতিশোধ নেব। উত্তরে দানাং বলে, আমি তোমার কালাজাদুর ডায়েরিটা পেয়েছি। এই কথা বলে সে একটা হলুদ রঙের পুরনো ডায়েরি বার করে জারোটের সামনে ফেলে দেয় ও বলে, আমি জানি তোমাকে শেষ করতে হলে তোমার রক্ত দিয়েই তোমাকে থামানো যাবে, কিন্তু আমার কাছে অন্য উপায় আছে। এই কথা বলে দানাং ইয়ান্তোকে নির্দেশ দেয় ওখানে উপস্থিত সকল শ্রমিকদেরকে মেরে ফেলতে। ইয়ান্তো গুলি করে সকলকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে জারোট বুঝে যায় সেও মরবে, তাই সে মনে মনে একটা মন্ত্র পড়ে পুরো গ্রামকে অভিশাপগ্রস্ত করে দেয়। আর ঠিক তখনই দানাং তার হাতে ধরে থাকা তলোয়ার দিয়ে জারোটের মাথা ধর থেকে কেটে নেয়। এরপর আমরা কিছু খবরের হেডিংস দেখতে পাই, যেমন দুর্বৃত্তদের রহস্যময় হত্যাকাণ্ড, কোনো কারণ ছাড়াই বহু সুগালিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কে এটা করেছে? মনে করা হচ্ছে সুগালিরা কালাজাদুর সঙ্গে জড়িত। এরই মাঝে আরও একটা নাম উঠে আসে, যেটা হলো ক্রোমলীয় দ্য প্যালিভিয়ার। এরা কারা? এরা কি সুগালির সঙ্গে সংযুক্ত? আসলে ক্রোমলীয় দ্য প্যালভিয়ার তাদেরকেই বলা হতো যারা রাত হলেই
মৃতের খাটিয়াকে কাঁধে বহন করে নিয়ে যেত। এখন প্রশ্ন হলো, এই কাহিনীতে ক্রোমোলিও দ্য ফ্যালবিয়ার কারা ছিল? এটা আমরা কাহিনীর মধ্যেই জানতে পারবো। এরপর 10 বছর কেটে যায়। আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখি যে তার বন্ধু ডিকের সঙ্গে জাকার্তা থেকে সেই অভিশপ্ত গ্রামের উদ্দেশ্যেই গাড়িতে চেপে যাচ্ছিল। যাওয়ার সময় চোখে পড়ে গ্রামের নাম মাজেনাং। জিয়া ও ডিকের কথাবার্তা শুনে এটা বোঝা যায় যে জিয়ার মা মারা গেছে, তাই সে মায়ের শেষকৃত্যে যোগদান করতে যাচ্ছে। যাওয়ার পথে জিয়া বলে, এখনও আমার মনে আছে একটা সময় ছিল যখন আমার মা আমার সঙ্গে ভালো ব্যবহার করত, আর এমনও সময় এসেছিল যখন আমাকে তারা আবর্জনা হিসাবে দেখত। আমি যে কেবল একটা অবৈধ সন্তান, আমি ঠিক বুঝতে পারছি না আমার বাবার সম্পর্কে কি গোপন কথা আছে। সে কি সত্যি কোনো খারাপ মানুষ ছিল? আমি অবৈধ সন্তান বলে আমার নানা আমাকে আমার মায়ের কাছ থেকে দূরে রেখেছিল। কথা বলতে বলতে তাদের গাড়ি গ্রামে পৌঁছালে দেখা যায় আকাশটা কালো মেঘে ঢাকা পড়েছে। আকাশের উড়ন্ত পাখিগুলো দিশেহারা হয়ে মাথার উপরে ঘোরপাক খাচ্ছে। যা কবরস্থানে দাঁড়িয়ে লক্ষ্য করছিল দানাং। তার এখন বয়স হয়েছে। মেয়ের মৃত্যুতে মাটি দিতে সে কবরস্থানে উপস্থিত হয়েছে প্রাপ্তর সঙ্গে। এখানে আমরা বুঝতে পারি যে জিয়ার নানা হলেন দানাং, আর উনার কথাতেই জিয়া তার মায়ের কাছ থেকে দূরে থাকত কোনো বিশেষ কারণে। এরপর দেখা যায় ডিককে গাড়ি থেকে নামতে। দানাং ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু যখনই জিয়া মাটিতে পা রাখে সঙ্গে সঙ্গে প্রকৃতিতে এক অস্বাভাবিকতার সৃষ্টি হয়। বাজের শব্দে বিদ্যুৎ চমকায়, পাখিরা মরণ যন্ত্রণায় ফেটে পড়ে ডেকে ওঠে। কবরস্থানে উপস্থিত সকলের মনে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি হয়। জিয়া তার মায়ের কবরের দিকে এগোতে থাকলে উপস্থিত সকলেই একে একে সেখান থেকে চলে যেতে থাকে। মাটি দেওয়া হলে জিয়া তার নানার বাড়িতে ফিরে যায়। বাড়িতে পা রাখতেই দেখা যায় দানাং তার নাতনি জিয়ার উপরে রেগে আছে। সে তার সঙ্গে কোনো কথাই বলতে চাইছে না, কিন্তু জিয়া তার নানাকে বোঝাতে চাইছে যে মায়ের মৃত্যু সংবাদ শুনেও সে মেয়ে হয়ে কিভাবে জাকার্তায় বসে থাকতে পারে। আর দানাং কেনই বা জিয়াকে ওই গ্রাম থেকে দূরে রাখতে চাইছে। দানাং জিয়ার প্রশ্নগুলোকে উপেক্ষা করে বলে, আমি আগেই বলেছি তোমার আসার দরকার নেই। মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, তাহলে এখন তুমি ফিরে যেতে পারো। সেই কথা শুনে জিয়া রেগে বলে, তুমি কি এখনও আমাকে ঘৃণা করো? আমি কি একদিনের জন্য এখানে থাকতে পারবো না? উত্তরে নানা বলে, কেউ তোমাকে ঘৃণা করে না, বিষয়টা অন্য। এই জায়গাটা নিরাপদ নয় জিয়া। জিয়া বলে, এটা কি এখনো আমার বাবার কারণে? সে 10 বছর আগে চলে গেছে। এখানকার মানুষ কি এটা ভুলে যেতে পারছে না? তারাই তো আমার বাবাকে গ্রাম ছাড়া করে দিয়েছিল। দানাং তখন জিয়াকে বুঝিয়ে বলে, এখানে সময় ভিন্নভাবে চলে, তুমি এটা ভালো করেই জানো। এই কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। অপরদিকে তখন প্রাপ্ত গ্রামবাসীদেরকে একত্রিত করে বলছিল যে, আমি সকলকে আজ রাতে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করছি। যদি তোমরা নামাজ পড়তে চাও তাহলে ঘরেই নামাজ পড়বে, জানালা বন্ধ করে রাখবে, কারণ মিসেস ইডার মেয়ে জিয়া এসেছে মায়ের শেষকৃত্যে। কথাটা শুনতেই গ্রামবাসীদের মধ্যে এক চিন্তার ছাপ ফুটে ওঠে। প্রাপ্ত আরও বলে, যাদের সন্তান আছে তাদেরকে চোখে চোখে রাখবে। যদি কেউ তাদেরকে দেখার চেষ্টা করে তাহলে যেন তারা তাদেরকে সরাসরি না দেখে। যদি তাদেরকে সরাসরি দেখো তাহলে তাদের প্রাণ যাবে। এখানে আসলে কাদের কথা বলা হয়েছে তা তখনও স্পষ্ট নয়। যাই হোক, এরপর রাত হলে দেখা যায় জিয়া তার মায়ের প্রিয় পোশাকগুলোকে দেখাচ্ছিল ডিককে। ঠিক তখনই দোতলা সিঁড়ি ভেঙে একটা লাল রঙের বল গড়িয়ে আসে তাদের সামনে। কৌতূহল বশে তারা উপরে গেলে দেখে তার নানার গুছিয়ে রাখা অনেক ধরনের পুরনো জিনিস সেখানে আছে। জিয়া ওখানে একটা তালাবন্ধ বাক্স খুঁজে পায়। ঠিক তখনই সেখানে চলে আসে তার নানা। জিয়া বাক্স সম্পর্কে জানতে চাইলে নানা বলে, এগুলো আমার ব্যক্তিগত জিনিস, এগুলোকে রেখে তুমি তৈরি হয়ে নাও, এখনই আমি তোমাকে জাকার্তায় রেখে আসব। সেই কথা শুনে ডিক এটা বুঝতে পারে না যে তাদের যাওয়ার জন্য দানাং এত তাড়াহুড়ো করছে কেন। তারা তো অল্প সময় হলো এখানে এসেছে। জিয়া বলে, আমার নানা গ্রামবাসীদেরকে নিয়ে চিন্তিত, কারণ তারা আমার বাবাকে পছন্দ করে না। নানা বলেছিল আমার বাবার এখানে অনেক ঋণ ছিল আর সে উধাও হয়ে গিয়েছিল। এখন আমার নানার ভয় হলো যে আমি এখানে থাকলে আমার বাবা আবারও ফিরে আসবে, এর ফলে গ্রামবাসীদের ক্রোধের শিকার হব আমি। যদিও সেই কথা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় আমার নানা কিছু লুকাচ্ছে, নয়তো মিথ্যা বলছে। হতে পারে বাবা এখন ফিরে আসতে চায়, কিন্তু আমার নানা সেই কাজে বাধা দিচ্ছে নিজের স্বার্থে। কারণ 1 বছর আগে
আমার মা ও নানার মধ্যে এই সম্পর্কে ফোনে কথোপকথন হয়েছিল, যা আমি গোপনে শুনেছিলাম। তাই আমি জানতে চাই আসলে আমার বাবার সঙ্গে কি ঘটেছিল। এরপর জিয়া ডিকের কাছে ক্ষমা চেয়ে বলে, তোমাকে এর মধ্যে টেনে আনার জন্য আমি দুঃখিত। এরপর সন্ধ্যা ঘনিয়ে রাত নামতেই দেখা যায় গ্রামের চারিপাশে জনশূন্য হয়ে গেছে। সকলে বাড়ির দরজা জানলা বন্ধ করে দিয়েছে। এদিকে তখন দানাং জিয়াকে জাকার্তায় পৌঁছে দেবে বলে যখনই গাড়ির সামনে যায়, তখন সে দেখে চাকা ফেটে গেছে। তাই তারা আর বেরোতে পারে না। কিন্তু দানাং হাল ছাড়ে না। সে একটা বন্দুক বার করে ডিককে বলে, তুমি আমার সঙ্গে এসো, আমি অন্য গাড়ির ব্যবস্থা করছি। সেই কথা শুনে জিয়া তাদের সঙ্গে যেতে চায়, কিন্তু নানা বলে, আজ রাতে তোমাকে একলা বাড়ির বাইরে বের হতে দেওয়া যাবে না। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার ভালো চাই। আর একটা বিষয়, কেউ যেন টের না পায় তুমি বাড়িতে আছো। তুমি নিজেকে লুকিয়ে নাও। এরপর দানাং রাস্তার একটা উঁচু স্থান দেখিয়ে ডিককে বলে, ওখানে কাউকে দেখলে তাদেরকে বলো আমাদের সাহায্যের প্রয়োজন। ডিক সেই দিকে চলে যায়। অন্যদিকে আমরা দুজন গ্রামের পাহারাদারকে দেখতে পাই, যাদের নাম জন ও বার্ড। জন বলে, আজ আমাদের ডিউটিতে আসা ঠিক হয়নি। রাস্তায় কোনো জনমানুষের চিহ্ন নেই, যেন এক মৃতের গ্রাম। বার্ড বলে, আমার কোনো কিছুতেই ভয় করে না। এখানকার মানুষ হলো বোকা, গ্রাম প্রধানের কথা শোনে আর মরে। এখানে কোনো অভিশাপ নেই। অপরদিকে তখন আমরা সেই গ্রামের একটা পরিবারকে দেখি। মেয়েটির নাম মেলি। সে হলো জিয়ার বাল্যকালের বান্ধবী। মেলি তার মায়ের সঙ্গে ওই বাড়িতেই থাকে। সেদিন রাতে জিয়া কল করেছিল মেলিকে। আসলে কিছুদিনের মধ্যেই মেলির বিয়ে, আর সেই কারণেই জিয়া ওই গ্রামে থাকার জন্য জেদ করছিল। কিন্তু জিয়া বুঝতে পেরেছিল তার নানা তাকে ওখানে থাকতে দেবে না। তাই সে মেলিকে বলে, আমি তোমার বিয়েতে আসতে পারবো না। এদিকে তখন ডিক রাস্তার ধারে সেই আস্তানায় বসে জিয়ার ডায়েরি খুলে দেখছিল। সেখানে তাদের ছবি ছাড়াও কিছু অদ্ভুত ছবি আঁকা হয়েছিল। এমন সময় বিদ্যুতের ঝলক খেলে যায়। চারিপাশের বাতাস ভারী হয়ে ওঠে। বোঝা যায় ভয়ানক কিছু ঘটতে চলেছে। অপরদিকে গ্রামবাসীরা ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখেও সেই আভাস টের পাচ্ছিল। হঠাৎ ডিক তার খুব কাছেই দুটো ভয়ঙ্কর রূপী পায়ের পাতাকে দেখতে পায়। চমকে উঠলে তা অদৃশ্য হয়। এরপর সে দূরে কাউকে দেখে ডাকাডাকি করতেই সেখানকার সকল আলো নিভে যায়। ভেসে আসে এক অদ্ভুত শব্দ। ডিক দেখে ভয়ঙ্কর একদল ছায়ামূর্তি কাঁধে মরার খাটিয়া নিয়ে সামনের রাস্তা ধরে এগিয়ে আসছে। সেই একই দৃশ্য দেখছিল মেলির মা ও গ্রামের দুই পাহারাদার জন ও বার্ড। জন ভয়ে পালিয়ে গেলে বার্ড ওদেরকে দেখে চিৎকার করে বলে ওঠে, এই তোমরা ফিরে যাও। সঙ্গে সঙ্গে সেই লাশ বহনকারীর দল দাঁড়িয়ে পড়ে। দেখে বোঝা যায় এরাই হলো ভয়ঙ্কর সেই জিন, যাদেরকে ক্রোমলীয় বলা হয়ে থাকে। এমন সময় তাদের মধ্যে একজন জিন বার্ডের সামনে চলে আসে। বার্ড চিৎকারে ফেটে পড়ে। লাশ বহনকারী জিনের দল এক দৃষ্টিতে চেয়ে থাকে মেলির মায়ের দিকে। মেলির মা ভয়ে ছুটে ঘরের দরজা বন্ধ করে দেয়, আর জানালার ফাঁক দিয়ে দেখে সেই জিনের দল চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘরে সকল আলো একে একে অফ হয়ে যায়। অপরদিকে মেলি বুঝতে পারে না আসলে কি হচ্ছে। সে জিয়ার সঙ্গে কথা বলতে বলতেই ফোনে রিসিভার নামিয়ে রাখে। অপরদিকে জিয়াও চিন্তিত হয়ে পড়ে ফোন কেটে যাওয়ায়। এমন সময় মেলির মা ছুটে এসে মেয়ের হাত ধরে টেনে নিয়ে যায় ও একটা আলমারির মধ্যে তাকে লুকিয়ে দেয়। কারণ উনি জানতেন লাশ বহনকারী জিনদেরকে দেখলে তারা ছুটে আসবে তাদেরকে মারার জন্য। তাই সে মেলিকে সাবধান করে বলে দেয় আলমারি থেকে না বের হতে। এরপরেই সেই বাড়িতে জিনের উপস্থিতিকে লক্ষ্য করা যায়। মেলির মা হঠাৎ আয়নার কাছে সেই জিনটাকে দেখতে পেলে প্রচণ্ড ভয়ে সে লুকিয়ে পড়ে একটা খাটের নিচে। অপরদিকে তখন গ্রামের পাহারাদার বার্ড ভয়ে ছুটে পালাচ্ছিল, আর ডিক পালিয়ে জিয়ার বাড়ির সামনে পৌঁছে গাড়ির পিছনে লুকিয়ে বসেছিল। তখনই সেখানে জিয়া আসলে ডিক তাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জিয়া না পালিয়ে ডিককে বলে, কি হয়েছে? ডিক বলে, আমি একদল অদ্ভুত লোককে দেখেছি। ওরা একটা মৃতদেহ বহন করছিল। এখানে কোনো সমস্যা আছে। তোমার উচিত হয়নি গাড়ির টায়ার নষ্ট করা। তখনই আমরা জানতে পারি জিয়া একটা ছুরির দ্বারা নানার গাড়ির টায়ার ফাটিয়ে দিয়েছিল, যাতে আজ রাতে তারা গ্রাম ছেড়ে না যেতে পারে। ডিকের কথা শুনে জিয়া মনে করে তার নানা হয়তো ডিকের মগজ ধুলাই করেছে। অপরদিকে তখন বার্ড ছুটে পৌঁছে যায় তার বন্ধু জনের কাছে। তারা সেখানে দুজনেই একসাথে ছিল। হঠাৎ বার্ডের শরীরে জিন ভর করে। সে তখন নিজের মাথা একটা লোহার খুঁটিতে ঠুকে ফাটিয়ে ফেলে। জন বার্ডকে আটকাতে গেলে ভয় পেয়ে যায়। তখনই আবারও দেখা যায় লাশ বহনকারী খাটিয়ার দলকে এগিয়ে আসতে।
জন সেদিকে চাইলে মুহূর্তের মধ্যে জিন তাকে মেরে ফেলে। এদিকে তখন জিন মেলির মায়ের পা ধরে টেনে ছুঁড়ে ফেলতে থাকে ঘরের বিভিন্ন জায়গায়। একসময় জিন মেলির মায়ের গলা চেপে ধরে তাকে শূন্যে ভাসিয়ে গলা চিরে তাকে মেরে ফেলে। আর সেই দৃশ্য দেখে আলমারির মধ্যে লুকিয়ে বসে থাকা মেলি। অপরদিকে তখন জিয়া ও ডিকের সামনে উড়ে এসে পড়ে একটা কাটা হাতের টুকরো। কিছু বুঝে ওঠার আগেই জিন ডিকের গলা চেপে ধরে শূন্যে ভাসিয়ে দেয়, যা দেখে জিয়া নিজের চোখে বিশ্বাস করতে পারে না। ঠিক সেই মুহূর্তে ওখানে দানাং চলে আসে। জিনকে খালি চোখে দেখা না গেলেও আয়নার কাছে সে ধরা পড়ে, যা দেখে দানাং বন্দুক ছুঁড়ে জিনকে কাবু করতে সক্ষম হয়। তারা ভয়ে সেখান থেকে ছুটে পালাতে থাকে জঙ্গলের দিকে। যাওয়ার সময় জিয়া তার নানা দানাংকে প্রশ্ন করে, ওটা কি ছিল, আমাকে বুঝিয়ে বলো। উত্তরে দানাং বলে, ওরা হলো একদল লাশের কাপড় বহনকারী জিন। ডিক বলে, আমি তাদেরকে দেখেছি। জায়গাটা বিপজ্জনক বুঝে তারা আবারও পালাতে থাকে। কিন্তু জিয়ার মনে তখন হাজার প্রশ্নের ভিড়। সে আবারও তার নানাকে জিজ্ঞাসা করে, এসবের সঙ্গে আমি কিভাবে জড়িয়ে আছি, প্লিজ তুমি বলো, আমি জানি তুমি সবটা জানো। সঙ্গে সঙ্গে আবারও শোনা যায় অদ্ভুত সেই শব্দ। দানাং বের করে নেয় একটা আয়নার টুকরো। সে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। ঠিক সেই মুহূর্তে একটা জিন ডিকের পা ধরে টেনে নিয়ে যেতে থাকে পিছনের দিকে। জিয়া ডিককে বাঁচানোর চেষ্টা করে, আর দানাং তার আয়নার দ্বারা সেই জিনটাকে খুঁজে নেয় সে কোথায় আছে। গুলি ছুটতেই জিনটি অদৃশ্য হয়। ডিক প্রাণে বেঁচে যেতেই প্রচণ্ড ভয়ে জিয়ার হাত ধরে ছুটে পালাতে থাকে। পিছিয়ে পড়ে দানাং। সেই দিকে জিয়া বলে, আমি আমার নানাকে একলা ফেলে রেখে পালাতে পারবো না, কারণ আপনজন বলতে এখন আমার নানাই শুধু আছে। তখন ডিক জিয়াকে বোঝাতে থাকে, দানাং মানে জিয়ার নানা এখন সবচেয়ে বেশি নিরাপদে আছে, কারণ উনার কাছে এমন কিছু অস্ত্র আছে যার দ্বারা উনি জিনকে কাবু করতে পারে। আর তোমার নানাই আমাকে বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এমন একটা বাড়ি খুঁজতে হবে যেখানে ফোন আছে, আর তাদের থেকে সাহায্য চাইতে হবে। সেই কথা শুনে জিয়ার মনে পড়ে যায় তার বান্ধবী মেলির কথা। তারা ছুটে মেলির বাড়ির সামনে পৌঁছে যায়। সারা বাড়িতে কোথাও কোনো আলো জ্বলছে না। তারা ভিতরে প্রবেশ করে, মেলির নাম ধরে ডাকতে থাকে। ডিক টেলিফোন খুঁজে পেলে দেখে সেটা কোনো কাজ করছে না। সেই সময় জিয়ার চোখ পড়ে ঘরের সিলিংয়ের উপর, যেখানে ঝুলেছিল মেলির মায়ের ক্ষতবিক্ষত ভয়ঙ্কর লাশ, যা দেখে জিয়া চিৎকারে ফেটে পড়ে। ডিক জিয়াকে শান্ত করার চেষ্টা করে। এমন সময় আলমারির মধ্যে থেকে মেলি ডেকে ওঠে। তারা আলমারির লক খুলে দিলে মেলি কাঁদতে কাঁদতে জিয়াকে জড়িয়ে ধরে। সে বলে বাড়িতে ক্রমলীয় এসেছিল, যার মানে জিয়া বুঝতে পারে না। এরপর তারা একসঙ্গে জঙ্গলের পথে এগিয়ে যেতে থাকে। এমন সময় ডিক দূরে একটা গাড়িকে আসতে দেখে সে হাত নেড়ে ডাকতে থাকে। জিয়া ও মেলি চিৎকার করে বলে, আমাদের সাহায্য করুন। অল্পক্ষণ পরেই দেখা যায় ওটা আসলে কোনো গাড়ি নয়, বরং লাশ বহনকারী খাটিয়ার দল তাদের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে সেই ক্রমলীয় জিন ডিকের একটা পা কেটে নেয়, যা দেখে জিয়া হতবাক হয়ে যায়। সে নিজেও এবার সেই ক্রমলীয়কে দেখতে পাচ্ছিল। তাই তারা আর একটুও দেরি না করে ডিককে নিয়ে পালাতে থাকে। এক পায়ে ভর করে ডিক বেশি দূর এগোতে না পারায় সে মাটিতে পড়ে যায়। জিয়া কাঁদতে থাকে, আর ডিক তার মনের কথাটা জিয়াকে বলে দেয়। সে জিয়াকে ভালোবাসে। এই কথা বলতেই হঠাৎ জিন তাকে মেরে দেয়, যা দেখে জিয়া সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্য দেখে মেলি নিজেও বুঝে উঠতে পারে না সে কিভাবে নিজেকে সামলাবে। এমন সময় তার সামনে কেউ চলে আসে। অপরদিকে আমরা প্রাপ্ত ও তার স্ত্রীকে বাড়িতে বসে থাকতে দেখি। বর্তমানে প্রাপ্ত গ্রাম প্রধান পদে রয়েছে। হঠাৎ প্রাপ্তর বাড়ির দরজা বাইরে থেকে কেউ ধাক্কাতে থাকে। তারা দুজনেই এই বিষয়ে বেশ ভয় পেয়ে যায়। তখন দানাংয়ের কণ্ঠস্বর ভেসে এলে প্রাপ্ত দরজা খুলে তাকে ভিতরে আসতে বলে। দানাং প্রাপ্তকে সব কথা জানিয়ে বলে, জিয়াকে বাঁচাতে হলে আমার এখন তোমার সাহায্য প্রয়োজন। কিন্তু প্রাপ্ত কোনোভাবেই নিজের স্ত্রীকে বাড়িতে একলা রেখে কোথাও যেতে চাইছিল না। তখন দানাং বলে, বেশ, তাহলে তোমার গলায় থাকা তাবিজটা আমাকে খুলে দাও। কথা মতন প্রাপ্ত নিজের গলা থেকে তাবিজ খুলে দানাংকে দিয়ে দেয়। এরপর দানাং প্রাপ্তর কাছ থেকে লবণ মাখানো কিছু বন্দুকের গুলি সঙ্গে নিয়ে নেয়। যাবার সময় প্রাপ্ত দানাংকে জিজ্ঞাসা করে, তোমার পরিকল্পনা কি? দানাং বলে, আমি জারটকে আবার পুনর্জীবিত করে তুলব, আর জারটের মেয়ে জিয়াকে দিয়ে জারটকে হত্যা করাবো। কারণ দানাং জানতো জারটের রক্তই পারে একমাত্র তাকে থামাতে, আর জারটের রক্তের সম্পর্কে জিয়াই হলো তার মেয়ে। এই কথা বলে দানাং চলে যায়। প্রাপ্ত দরজা বন্ধ করে দেয়। এদিকে তখন আমরা জিয়াকে দেখতে পাই, যাকে কিডন্যাপ করে আনা হয়েছিল। আর কিডন্যাপ করেছিল কাহিনী শুরুতে দেখা বন্দুক হাতে সেই লোকটি, মানে যার নাম ইয়ান্ত। ইয়ান্ত এখন অন্ধ।
তাই সে জিয়াকে স্পর্শ করে খুঁজছিল তার গলার তাবিজটাকে। তাবিজটা হাতে পেতেই আমরা দেখি সেই একই রকম দেখতে তাবিজ প্রাপ্তর কাছেও ছিল, যেটা এখন দানাং নিয়ে গেছে। ইয়ান্ত সেই তাবিজ হাতে নিয়ে বলতে থাকে, এটাই তোমাকে এতদিন নিরাপদে রেখেছে। জিয়া কিছুই বুঝতে পারে না। সে বলে, কিসের থেকে নিরাপদ? ইয়ান্ত বলে, তোমার বাবার অভিশাপ থেকে। তখনই জিয়া ইয়ান্তর কাছ থেকে সকল রহস্যের কথা জানতে পারে। অপরদিকে তখন প্রাপ্তর স্ত্রী রেগে বলছিল, তুমি নিজের বিপদের কথা না ভেবেই কেন সেই তাবিজ দানাংকে দিয়ে দিলে? উত্তরে প্রাপ্ত বলে, দানাংয়ের মুখের উপর কথা বলার সাহস আমার নেই। ঠিক সেই মুহূর্তে আবারও দরজায় কেউ নক করতে থাকে। প্রাপ্ত দরজা খুলতেই বাইরে কাউকে দেখতে পায় না, কিন্তু তার স্ত্রী স্পষ্ট দেখতে পায় সেই লাশ বহনকারী খাটিয়ার দল এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে জিন প্রাপ্তর স্ত্রীকে আক্রমণ করে। প্রাপ্ত দরজা বন্ধ করেও তাকে আটকাতে পারে না। জিন প্রাপ্ত স্ত্রীকে শূন্যে ভাসিয়ে দেয়। প্রাপ্ত অনুনয় বিনয় করতে থাকে জিনের কাছে, কিন্তু তাতে কোনো ফল না হলে তখন সে লবণ মাখানো গুলি ছোড়ে, কিন্তু জিন প্রাপ্তর স্ত্রীকে মেরে ফেলে। প্রাপ্ত বন্দুক হাতে চিৎকার করে ডাকতে থাকে জারটের নাম ধরে। তখনই জিন আক্রমণ শুরু করে। প্রাপ্ত নিজেকে একটা ঘরে বন্দি করে নিয়ে বাঁচার চেষ্টা করে। তখনই তার সামনে চলে আসে সেই ভয়ঙ্কর জিনগুলো। তারা সঙ্গে সঙ্গে প্রাপ্ত শরীরটাকে চিরে 2 ভাগ করে দেয়। প্রাপ্ত সেখানেই মারা যায়। এদিকে দানাং জঙ্গলের মাঝে ডিকের লাশকে দেখতে পায়, কিন্তু সে কোথাও জিয়াকে খুঁজে পায় না। আসলে জিয়াকে তখন ইয়ান্ত কিডন্যাপ করে রেখেছিল তার নিজের ডেরায়। অপরদিকে তখন ইয়ান্ত জিয়াকে বলছে, তোমার নানা দানাং তোমার বাবা জারটকে মুণ্ডচ্ছেদ করে হত্যা করেছিল। তোমার বাবা ছিল একজন গুন্ডা, আর তাকে কাজে লাগিয়ে তোমার নানা দানাং অনেক খারাপ কাজ করেছিল। তবে তোমার বাবা সাধারণ কোনো মানুষ ছিল না। সে ডাকাতির অন্তরালে কালা জাদুবিদ্যার চর্চা করত। সেই কারণে জারটকে হত্যা করা সকলের কাছেই অসম্ভব হয়ে উঠেছিল। তার কপালে গুলি করা সত্ত্বেও সে আবারও বেঁচে উঠত। তাই অবশেষে তোমার নানা একটা উপায় বার করে, যার মাধ্যমে সে জারটকে থামাতে পারবে। সে জারটের ধর থেকে মাথাটাকে কেটে আলাদা করে দেয়, আর সেই কাটা 2 অংশকে ভিন্ন স্থানে রেখে দেয়। সেই কথা শুনে জিয়া হতবাক হয়ে যায়। সে বলে, এর মানে আমার বাবা এখন বেঁচে উঠতে পারে? ইয়ান্ত বলে, হ্যাঁ, তবে তোমার নানা সেই শরীরের অংশকে কোথায় লুকিয়ে রেখেছে তা সে ছাড়া আর কেউ জানে না। যদি এখন জারটের কাটা মাথা ধরের সঙ্গে জুড়ে দেওয়া যায়, তাহলে সে আবারও বেঁচে উঠবে। তারপর তোমার রক্তমাখা ছুরি দিয়ে তাকে হত্যা করলেই জারটের মৃত্যু নিশ্চিত হবে, কারণ তাকে একমাত্র হত্যা করতে পারবে তার নিজের রক্ত, মানে নিজের সন্তান জিয়া। এই বিষয়টা জারটের অভিশাপের সঙ্গে যুক্ত ছিল। আরও একটা কথা জারট অভিশাপ দিয়ে বলেছিল, যতদিন এই পৃথিবীতে আমার রক্ত বইবে, তুমি তোমার ধ্বংসের মুখোমুখি হবে, তুমি ভয়ের আসল অর্থ জানতে পারবে। এই কথাগুলো শোনার পরেই তোমার নানা জারটকে হত্যা করে। এই কারণেই তুমি মাজানাং গ্রামে পা রাখার সাথে সাথেই তোমার বাবার মৃত সঙ্গী সাথীদের অর্থাৎ সুগালি গুন্ডাদের আত্মা জিন হয়ে কবর থেকে উঠে এসেছে ক্রমলীয় রূপে, আর যে কেউ তাদেরকে দেখে সে মরে তোমার বাবার জিনের হাতে। এখন ক্রমলীয়র অভিশাপ এসে গেছে। মনে রেখো, তোমার নানা তোমার বাবাকে থামাতে তোমাকে ব্যবহার করছে। জিয়া বলে, এটা অসম্ভব, নানা খারাপ মানুষ নয়। ইয়ান্ত বলে, তোমার নানার জন্য তোমার বাবা সুগালি গুন্ডা হয়েছে, আর যে তাবিজ এতদিন ধরে তোমাকে বাঁচিয়ে আসছে সেটা তোমার বাবার দাঁত দিয়ে তৈরি। দানাং আসলে একটা শয়তান। সে নিজের জন্য ও প্রাপ্ত আর তোমার জন্য মোট 3টে তাবিজ বানিয়েছিল যখন গ্রামে বাকি সবাই মারা যাচ্ছিল। সে যদি সত্যি ভালো মানুষ হতো তাহলে সে গ্রামের সকলের জন্য তাবিজ বানাতো, কিন্তু সে তা করেনি। আমি এসব দেখেছি, তারপর আমি নিজেকে অন্ধ করে নিই যাতে আমি কখনো ক্রমলীয়কে দেখতে না পাই। সেই কথা শুনে জিয়া বলে, আমাকে ছেড়ে দাও, আমি এই অভিশাপকে কাটাতে পারি, আর আমি এটা করব। এই কথা বলতেই জিয়ার চোখের সামনে তার ছোটবেলাকার কিছু স্মৃতি ফুটে ওঠে। তার বাবা তখন একজন ভালো মানুষ ছিল। জিয়া বলে ওঠে, বাবা আমার কথা শুনবে। ইয়ান্ত তখন হেসে বলে, আমি চাই না যে এই অভিশাপ কেউ মুছে ফেলুক। আমি সহ এই গ্রামটা খারাপ মানুষের আস্তানা ছাড়া আর কিছুই না। এই গ্রামের মানুষ এতদিন চুপ করে বসেছিল যখন ওই গুন্ডাদের একদলকে পশুর মতন হত্যা করা হচ্ছিল। আমি লুকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। আমি চাই গ্রামবাসীরা মারা যাক, নিজেদের কর্মের ফল ভোগ করুক। তাই অভিশাপকে বাঁচিয়ে রাখতে হবে, আর তোমাকে মরতে হবে জিয়া। এই কথা বলে ইয়ান্ত বন্দুক তুলে ধরে জিয়ার দিকে। গুলি করার আগেই জিয়া ইয়ান্তকে লাথি মেরে ফেলে দেয়। বন্দুক গর্জে উঠলে সেই শব্দে দানাং সেখানে চলে এসে হাতাহাতি শুরু করে। অন্ধ ইয়ান্ত দানাংয়ের সঙ্গে পেরে ওঠে না। সে মরেই যাচ্ছিল, কিন্তু জিয়ার কথায় দানাং ইয়ান্তকে ছেড়ে দেয়। আসলে জিয়া চায়নি যে তার নানার হাতে কোনো খুন হোক।
এরপর দানাং জিয়াকে নিয়ে সেখান থেকে চলে গেলে আমরা দেখি ওখানে লুকিয়ে এতক্ষণ মেলি তাদের সব কথা শুনছিল। সে তখন বুঝতে পেরেছিল তার মায়ের মৃত্যুর জন্য কোনোভাবে তার বান্ধবী জিয়াই দোষী। পথে যাবার সময় জিয়া তার নানাকে বলে, আমি সবকিছু জেনে গেছি। উত্তরে নানা বলে, ভালো হয়েছে তুমি সবকিছু জেনে গেছো। এই কথা বলে সে একটা ছুরি দিয়ে জিয়ার হাত কেটে ছুরিতে তার রক্ত সংগ্রহ করে নেয়, যাতে সেই ছুরি দিয়ে জারদকে চিরতরে মারতে পারে। সেই কাজের জন্য জিয়া তার নানার উপরে রেগে যায় ও গালি দিয়ে বলে, তুমি একটা শয়তান। উত্তরে নানা বলে, তোমাকে বাঁচানোর জন্য আমি শয়তানও হতে পারি, আমি যা কিছু করছি তোমার ভালোর জন্যই। জিয়া বলে, আমার বাবাও একজন ভালো মানুষ ছিল, সে আমাকে ভালোবাসতো। 10 বছর পর আমি একটা সুযোগ পেয়েছি বাবার সাথে দেখা করার, আর তুমি তাকে মারার চেষ্টা করছো। তখন দানাং জিয়াকে বুঝিয়ে বলে, জারদ আর তোমার বাবারূপী মানুষ নেই, সে এখন একটা শয়তান জিন, সে তোমাকেও ছাড়বে না, সুযোগ পেলেই মেরে ফেলবে। জিয়া তবুও বলে, আমার বাবা আমাকে ভালোবাসে, বোঝালে সে নিশ্চয়ই বুঝবে। সেই কথা শুনে দানাং বলে, বেশ, তুমি তোমার মতন করে চেষ্টা করো, ছুরিটা এখন তোমার রক্তে মাখা, তাই আমি জারদরূপী শয়তানকে ধ্বংস করব। জিয়া বলে, আমিও তোমাকে আটকাবো। তখন নানা বলে, এই কাজের জন্য প্রথমে আমাদেরকে জারদকে জাগিয়ে তুলতে হবে। এরপর তারা দুজনে মিলে পৌঁছে যায় নানার বাড়িতে। আসলে দানাং জারদের মুন্ডু কাটা লাশটাকে বাড়ির পিছনেই একটা গোপন স্থানে লুকিয়ে রেখেছিল। এই কথা জানতেই জিয়া আবারও ক্রোধে ফেটে পড়ে তার নানার উপরে। জিয়া বলে, তোমার জন্যই আমার বাবা গুন্ডা হয়েছিল। উত্তরে নানা বলে, সেসব পূর্বের ঘটনা, আমি চেয়েছিলাম এই বিষয়গুলোকে শুধরাতে, আর মনে রেখো আমার জন্যই গ্রামের মানুষ আজও বেঁচে আছে। জিয়া তবুও তাকে দায়ী করতে থাকে। একসময় তার নানা উল্টে এই ঘটনার জন্য জিয়াকে দায়ী করে বসে। তার মতে জিয়া যদি সেদিন এই গ্রামে ফিরে না আসতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। সে এতদিন জিয়াকে গ্রামের বাইরে রেখেছে যাতে গ্রামের মানুষের কোনো ক্ষতি না হয়, আর এখন জিয়া গ্রামে ফিরে আসায় কত জনের যে মৃত্যু হয়েছে, যার দায়ভার কি জিয়া এড়াতে পারে? সেই কথা শুনে জিয়া চুপ হয়ে যায়। সে বলে, তার জন্যই আজ তার ভালোবাসার মানুষ ডিক মারা গেছে। এই কথা শুনে দানাং বুঝে যায় জিয়াও বিষয়টা বুঝতে পেরেছে। ঠিক তখনই জিয়া নিজের গলার তাবিজটা দেখে, যেটা দানাং ইয়ান্তর ডেরা থেকে আসার সময় পরিয়ে দিয়েছিল। জিয়া সেটা ছিঁড়ে ফেলে বলে, এই তাবিজের জন্যই আমি এতদিন নিরাপদে ছিলাম, এটা আমার বাবার শরীরের অংশ, এটাই আমাকে রক্ষা করেছে, তুমি নও নানা। উত্তরে নানা কিছু বলতে যাবে, তখনই জিন জিয়ার উপর আক্রমণ করে তার গলা চেপে ধরে। দানাং আবারও গুলি ছুঁড়ে সেই জিনকে তাড়ায় ও জিয়াকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এরপর আবারও একটা জিন জিয়াকে ধরলে দানাং তার নিজের আয়নায় জিনের অবস্থান লক্ষ্য করে সেই তাবিজটা ছুঁড়ে মারে, যার ফলে জিন পালিয়ে যায় ও জিয়া মাটিতে গড়িয়ে পড়ে। দানাং সেই তাবিজটা কুড়িয়ে নিয়ে চলে যায় বাড়ির পিছন দিকে, কারণ সে বুঝেছিল প্রথমে জারদকে পুনরুজ্জীবিত করে তুলতে হবে, আর সেই কাজের জন্য তার ওই তাবিজটা প্রয়োজন। এরপর দানাং বাড়ি সংলগ্ন একটা পুরাতন গ্যারেজে যায়, যেখানে সে জারদের মুন্ডুহীন দেহটাকে খাটিয়ায় চাদর জড়িয়ে ঝুলিয়ে রেখেছিল। লাশ নামাতেই আমরা দেখতে পাই জিয়ার খুঁজে পাওয়া তালাবন্ধ সেই বড় বাক্সটাকে, যার মধ্যে দানাং জারদের কাটা মুন্ডুটাকে লুকিয়ে রেখেছিল। এটাই সেই বাক্স যা দেখে জিয়া একদিন তার নানাকে প্রশ্ন করে জানতে চেয়েছিল ওর মধ্যে কি আছে। এদিকে তখন জিয়া তার সামনে সেই মরার খাটিয়া বহনকারী জিনদেরকে এগিয়ে আসতে দেখে। সে পালানোর চেষ্টা করলে ওই জিনগুলো জিয়াকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এমন সময় সেই ওই লাশ বহনকারী খাটিয়াটাকে দেখতে পায়। সে সাহস করে খাটিয়ার উপরে বিছিয়ে রাখা ময়লা চাদর সরিয়ে ফেলে, আর আশ্চর্য হয়ে যায়, কারণ খাটিয়ায় শোয়ানো ছিল তার নিজের লাশ। ঠিক সেই মুহূর্তে জারদের শয়তানরূপী জিন জিয়ার উপর আক্রমণ করে। সে গলা চেপে ধরে মারার চেষ্টা করছিল। তখন জিয়া সেই জিনকে বাবা বলে ডাকতে থাকে এবং সেই জিনকে মনে করিয়ে দেয় সে হলো তারই মেয়ে। জিয়ার কথায় জারদের জিন একটু শান্ত হয়, তার মনে পড়তে থাকে ছোটবেলাকার সেই জিয়ার কথা। এদিকে তখন দানাং জারদের দেহের কাছে মুন্ডুটাকে রেখে দেয়, আর তার কাছে থাকা 3টে দাঁতের তাবিজ থেকে দাঁতগুলোকে খুলে নিয়ে জারদের মুখে বসিয়ে দেয়। এর ফলে জারদের শরীর পূর্ণতা পায়। জারদ জেগে উঠবে তার আগেই সেখানে ইয়ান্ত এসে পিছন দিক থেকে দানাংকে আক্রমণ করে, কারণ সে চায়নি যে জারদ বেঁচে উঠুক। সে চেয়েছিল অভিশাপকে বাঁচিয়ে রেখে গ্রামের মানুষকে মারতে। হাতাহাতি শুরু হলে দানাং আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়। অপরদিকে তখন জারদের শরীরে প্রাণের সঞ্চার হতে শুরু করে। সেই কারণে জারদের জিন জিয়াকে ছেড়ে ফিরে আসে তার নিজের দেহের কাছে। জিন ওই লাশের শরীরে প্রবেশ করে। এই কাণ্ড অনুভব করে ইয়ান্ত জারদের হাত পায়ের বাঁধন খুলে দেয়,
আর তার সামনে মাথা নত করে বসে সেই রাতের জন্য ক্ষমা চায়। তখনই জারটের 2 চোখ জ্বলে ওঠে। সে উঠে বসে ও ইয়ান্তর গলা কেটে তার রক্তপান করতে থাকে। ক্রমেই জারট আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে দানাংয়ের দিকে এগিয়ে যায় ও একটা ছুরি বিঁধিয়ে দিয়ে বলে, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ, কেড়ে নিয়েছ আমার মেয়েকে। উত্তরে দানাং বলে, আমার মেয়ে ইডা তোমাকে বিয়ে করার জন্য আফসোস করেছে মৃত্যুর আগে। সে তোমাকে ঘৃণা করত, এমনকি তোমার সন্তানের মা হওয়ায় সে আফসোস করত। যদি সে তোমার ভেতরের ভালো দিকগুলোকে দেখতে নাই পেয়ে থাকে, তার মানে তুমি সবচেয়ে খারাপ মানুষ ছিলে। জারট বলে, আমরা অনেক ভালো ছিলাম, আমি কালা জাদু শেখা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তুমি কালা জাদুর বিদ্যাকে নিখুঁত করার জন্য আমাকে জোর করে চালিয়ে যেতে বাধ্য করেছ। তুমি আমাকে ও আমার সঙ্গীদেরকে মেরেছ যাতে কোনো প্রমাণ না থাকে। সেই কথা দানাং মেনে নেয় ও বলে সেও কারোর নির্দেশেই এই কাজগুলো করেছিল। তখনই সেখানে জিয়া চলে আসে ও তার বাবাকে মানে জারটকে জড়িয়ে ধরে বলে সে তার বাবাকে পেয়ে বড়ই খুশি। তাই জারট যেন তার অভিশাপ ফিরিয়ে নেয়। জিয়া আরও বলে সে তার নানার উপরে রেগে আছে, কিন্তু সে চায় না তার নানার প্রাণ যাক। তখন জারট বলে, তুমি তোমার মায়ের মতোই বড় দয়ালু। কিন্তু জারট এমনটি নয়, সে কাউকে ছাড়বে না, নিজের পরিবারের কষ্টের জন্য সে প্রতিশোধ নেবে। এই কথা বলে সে দানাংয়ের দিকে এগিয়ে যাবে। এমন সময় আবারও জিয়া তাকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জারট তার মেয়ের কথা শোনে না, বরং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং এগোতে থাকে দানাংয়ের দিকে। এরপর জিয়া যখন বুঝতে পারে জারটকে সে আটকাতে পারবে না, তখন সে একটা ছুরি দিয়ে নিজের হাত কেটে ছুরিতে নিজের রক্ত লাগিয়ে অপেক্ষা করতে থাকে। এরপর যখনই জারট জিয়ার কাছে ফিরে আসে, তখনই জিয়া তার বাবাকে জড়িয়ে ধরে সেই ছুরি দিয়ে আঘাত করে, যা দেখে জারট নিজেই অবাক হয়ে যায়। তবে জিয়ার সেই কাজের জন্য জারটের কোনো অভিযোগ ছিল না, বরং সে তার মেয়ের হাতে হাসতে হাসতে মৃত্যুবরণ করে। এরপর দানাং বলে সে জিয়াকে ঘৃণা নয়, বরং অনেক ভালোবাসে। জিয়া তার নানাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে বন্দুক হাতে উপস্থিত হয় মেলি। সে বলে জিয়ার জন্যই তার মা মারা গেছে। এই কথা বলে সে গুলি চালাতে থাকে। গুলি জিয়া ও তার নানার গায়ে লাগে। তখনই দানাং মৃত্যুর আগে জিয়াকে বাঁচাতে একটা কুড়ুল হাতে তুলে নিয়ে মেলিকে মেরে ফেলে। এরপরেই দানাং মারা যায়। জিয়া কাঁদতে থাকে তার আপনজনদেরকে হারিয়ে। সে নিজের মৃত্যুটাকেও মেনে নিচ্ছিল। এমন সময় সে কিছু একটা মনে করে আর জারটের রক্তমাখা ছুরিটা হাতে তুলে নেয়, যার মধ্যে লেগেছিল জারটের রক্ত। জিয়া জিভ দিয়ে সেই রক্ত চেটে খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে জারটের মতোই জিয়ার 2 চোখ জ্বলে ওঠে। অপরদিকে তখন দেখা যায় গ্রামের উপর থেকে অভিশাপ কেটে গেছে। বাড়ির সকল আলো জ্বলে উঠেছে। আকাশে কোনো কালো মেঘ নেই। ভোরের আলো ফুটলে আমরা জিয়াকে দেখতে পাই গ্রামের রাস্তা ধরে হেঁটে যেতে। এমন সময় জিয়া দেখতে পায় তার হাতে যেখানে গুলিবিদ্ধ হয়েছিল সেই স্থানের ক্ষত অদ্ভুতভাবে মিলিয়ে গেছে। জিয়া বুঝতে পারে তার বাবার রক্তপান করায় তার মধ্যে সেই শক্তি চলে এসেছে। অপরদিকে তখন দানাংয়ের বাড়িতে আমরা কয়েকজন মানুষকে আসতে দেখি। তাদের মধ্যে একজনকে বলতে শুনি, যদি এতদিনে দানাং বলে দিত জারটের লাশ এখানেই আছে, তাহলে আমাদের এত অপেক্ষা করতে হতো না। এই কথা বলে তারা জারটের লাশ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখানে আমরা অনুমান করতে পারি এই লোকটিই হয়তো দানাংয়ের বস ছিল। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য